আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্পেসড রিপিটেশন টেকনিক। পড়া 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 নাকি পড়া ঘুম পড়া, একটানা পড়ে যাওয়ার চাইতে মাঝখানে বিরতি নিয়ে পড়লে সেই পড়া স্মৃতিতে অধিকতর স্থায়ী হয়। পড়ার মাঝখানে বিরতি নিয়ে পুনরায় পড়ার যে প্রক্রিয়া, এর নামই হচ্ছে স্পেসড রিপিটেশন সিস্টেম। পড়া ভুলে যাওয়ার ঝুঁকি কমাতে এই ট্রিকটি কাজে লাগানো যেতে পারে। আর বিরতিতে একটুখানি ঘুম স্মৃতিতে পড়ার স্থায়িত্ব বাড়াবে আরও কয়েক গুণ। তাই ঘুমের ব্যাপারটা ভুলে গেলে চলবে না। কিন্তু আমাদের ব্রেইনে যে নিউরন আছে, এই নিউরনটা সাধারণত গবেষণা দেখা গেছে যে আধা ঘন্টা পরেই 25 থেকে 30 মিনিট পরেই নিউরনটা টায়ার্ড হয়ে যায়। তো নিউরনগুলো টায়ার্ড হয়ে যাওয়ার কারণে আমরা অনেক সময় এরপরে অনেকেরই দেখা যায় 30 মিনিট, 40 মিনিট, 45 মিনিট পরে আমরা পড়ালেখায় মন বসাইতে পারি না বা কোনো কাজে মন বসাইতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের যেটা করা উচিত, 25 থেকে 30 মিনিট আমরা যদি পড়ালেখা করি, তারপরে 5 মিনিটের জন্য আমরা একটা ব্রেক দেওয়ার চেষ্টা করব। এই 5 মিনিটের ভিতরে আমরা প্রোডাক্টিভ কিছু করার চেষ্টা করব, মাইন্ড রিফ্রেশমেন্ট কিছু করার চেষ্টা করব। তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করে আবার পড়তে বসতে পারি, বা মাঝখানে যদি আমরা কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারি তাহলে সেটা আরও ভালো হয়। তবে অবশ্যই ঘুমটা লিমিটের ভিতরে থাকতে হবে। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব লাং নিয়ে। আমরা আলোচনা করতেছি রেসপিরেটরি সিস্টেমের হিস্টোলজি। সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে লাং নিয়ে ডিসকাস করব। মাইক্রোস্কোপের নিচে পরীক্ষার সময় লাংয়ের স্লাইড কিভাবে চিনতে পারো, এই ব্যাপারগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব। একটা স্লাইড কিভাবে চিনতে হবে, স্লাইড চেনার পরে আইডেন্টিফাইং পয়েন্টস কী লিখতে হবে, এবং ডেসক্রিপশনে তোমরা কি লিখবা সে কথাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আর চলো আমরা একটু দেখে আসি। সো একটা লাংয়ের স্লাইড যখন পড়বে তোমার কাছে, তখন তুমি লাকি স্লাইডটা ফোকাস করার পরে স্লাইডটা ভালো করে দেখবা। ফিচারগুলো দেখে তোমার কাছে যখন মনে হবে যে তার মধ্যে এলভিওলাই আছে এবং এলভিওলাইটা হানিকম অ্যাপিয়ারেন্স দেখাচ্ছে, মধুর চাকের মতো যেরকম একসাথে থাকে ঠিক তেমনি, এই যে দেখতে পাচ্ছ মধুর চাকের মতো, এটাকে বলে হানিকম। এই হানিকম অ্যাপিয়ারেন্স থাকবে। এই জিনিসগুলো কি? এগুলো হচ্ছে এলভিওলাই। দিস আর দ্য এয়ার সেক লাইক ইভেজিনেশন। তো এই আমরা হানিকম অ্যাপিয়ারেন্স দেখবো এলভিওলাইর, এবং যখন আমরা ম্যাগনিফাই করব এদের লাইনিং দেখবো আমরা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আমরা জানি এলভিওলাই লাইনিং হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, কারণ এখানে সবচেয়ে বেশি গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে। তো এখানে আমরা এই ছবি, ডান দিকের ছবিটা হচ্ছে গুনাসাগারান থেকে না, বাম দিকের ছবিটা হচ্ছে তোমাদের ডিফিওরি বই থেকে নেওয়া। তবে ডিফিওরের বইগুলোতে আমরা লেভেলিং বেশি থাকলেও এই ছবিগুলোর থেকে আমরা অনেক ডিটেলস জানতে পারি, কিন্তু গুনাসাগারানের বইয়ে আসলে ডিটেলস খুব বেশি থাকে না, বাট ছবিগুলো আঁকতে তোমাদের কাছে সহজ মনে হয়। এখানে এই কথা লেখার পরে আমরা আইডেন্টিফাইং পয়েন্টে লিখতে পারি বা আমরা দেখে চিনতে পারি। আর কি দেখবো আমরা? এখানে দেখতে পাচ্ছ এই গোল জিনিসটা হচ্ছে ব্রঙ্কাস। যেহেতু লাংয়ের ভিতরে থাকে, সো দিস ইজ দ্য ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাস। তো ব্রঙ্কাস আমরা জানি কার্টিলেজ থাকে, তাই না? তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কার্টিলেজ, এটাও কার্টিলেজ, এটা প্লেট, এটাও একটা কার্টিলেজের প্লেট। সো দিস আর দ্য ইরেগুলার প্লেটস অফ হায়ালিং কার্টিলেজ। আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাসে ইরেগুলার প্লেট অফ হায়ালিং কার্টিলেজ থাকে, আর ট্রাকিয়ার ক্ষেত্রে বা এক্সট্রা পালমোনারি ব্রঙ্কাসের ক্ষেত্রে থাকে ইনকমপ্লিট সি শেপ হায়ালিং কার্টিলেজ। এই কার্টিলেজগুলোর মাঝখানে, হায়ালিং কার্টিলেজগুলোর মাঝখানে, প্লেটগুলোর মাঝখানে কিছু গ্যাপ থাকবে, এটা দেখবো আমরা। অথবা আমরা এই ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাস যদি স্লাইডে খুঁজে না পাই, আমরা সেই ক্ষেত্রে ব্রঙ্কিওল দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছ দিস ইজ দ্য ব্রঙ্কিওল। এখানে কোনো কার্টিলেজ নাই। আমরা জানি যখন তাদের ডায়ামিটার লেস দেন 1 মিলিমিটার চলে আসে, তখনই আমরা তাদেরকে বলবো ব্রঙ্কিওল। এবং ব্রঙ্কিওলের ক্ষেত্রে আমরা কোনো কার্টিলেজ পাবো না। এবং আরেকটা ব্যাপার, ব্রঙ্কিওলে কোনো গ্ল্যান্ডও থাকবে না, কার্টিলেজ থাকবে না, গ্ল্যান্ড থাকবে না, এবং অনেক ইলাস্টিক ফাইবার থাকবে ব্রঙ্কিওলের ক্ষেত্রে। এই কথাগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো, এবং এদের সাইজ সাধারণত হয় লেস দেন 1 মিলিমিটার। এবং ব্রঙ্কিওলের ক্ষেত্রে আমরা একটা কথা মনে রাখবো সবসময়, যে এর উপরে আমরা গবলেট সেল পাবো। এটা গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আমরা ব্রঙ্কিওলে যখনই আসবো এই গবলেট সেলটা রিপ্লেসড হবে ক্লারা সেল দিয়ে। এই ক্লারা সেলটা একটা গ্লাইকোপ্রোটিন সিক্রেট করে, যেটা ব্রঙ্কিওলার লাইনিংকে প্রোটেক্ট করবে এগেনস্ট দ্য অক্সিডেটিভ পলিউটেন্টস অ্যান্ড ইনফ্লামেশন। আশা করি ব্যাপারগুলো তোমাদের কাছে
ক্লিয়ার আছে। এরপরে আমরা কি কি দেখে চিনতে পারি? ব্রঙ্কাই এবং ব্রঙ্কিওল দে আর স্ক্যাটার্ড ইন দ্য স্ট্রাকচার। আমরা স্লাইডের ফিল্ডের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো দেখতে পারবো। আমরা ব্রঙ্কিওল দেখতে পাবো, আমরা ব্রঙ্কাই দেখতে পারবো। তো এইটা আমরা লিখতে পারি আইডেন্টিফাইং পয়েন্টে। দ্য অ্যাডজেসেন্ট এলভিওলাই শেয়ারস এ কমন ইন্টার এলভিওলার সেপ্টাম। এলভিওলাগুলার মাঝখানে যে পর্দাটা থাকবে তাকে পর্দা সেপ্টাম আমরা বুঝি, আমরা বলতে পারি ইন্টার এলভিওলার সেপ্টাম। তো যেই পর্দাটা এলভিওলার মাঝখানে থাকতেছে দে আর কল্ড ইন্টার এলভিওলার সেপ্টাম। তাহলে আমরা ইন্টার এলভিওলার সেপ্টাম দেখতে পাবো এলভিওলার মাঝখানে যখন আমরা মানে হাইয়ার ম্যাগনিফিকেশনে স্লাইডটা দেখব। প্রত্যেকটা রেসপিরেটরি ব্রঙ্কিয়াল দে গিভ রাইজ টু অ্যান এলভিওলার ডাক্ট অ্যান্ড নিউমারাস এলভিওলাই। তাহলে রেসপিরেটরি ব্রঙ্কিয়াল থেকে এলভিওলার ডাক্ট আসবে এবং এলভিওলার ডাক্ট থেকে অনেক এলভিওলাই আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রেসপিরেটরি ব্রঙ্কিয়াল থেকে আলটিমেটলি এখানে দিস আর দ্য রেসপিরেটরি ব্রঙ্কিয়াল। এই রেসপিরেটরি ব্রঙ্কিয়াল থেকে তার সাথে এলভিওলাই আছে এবং এলভিওলার ডাক্ট আমরা দেখতে পাচ্ছি এখানে এলভিওলার ডাক্ট, আর এই এলভিওলার ডাক্ট থেকে অনেক নিউমারাস এলভিওলাই চলে আসতেছে। তাহলে আশা করি তোমাদের কাছে আইডেন্টিফাইং পয়েন্টসগুলো ক্লিয়ার আছে। তাহলে আমরা প্রথমেই বলবো যে পালমোনারি এলভিওলাই গিভিং হানিকম অ্যাপিয়ারেন্স ইন দ্য সেকশন। পরে বলতে পারি এলভিওলাই লাইন বাই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, আর একটা পয়েন্টে লিখতে পারি। এবং আমরা বলতে পারি যে ব্রঙ্কাই ব্রঙ্কিওলস আর স্ক্যাটার্ড ইন দ্য স্ট্রাকচার। আবার বলতে পারি ব্রঙ্কাসের মধ্যে ব্রঙ্কাস থাকলে ব্রঙ্কাস আমরা বলতে পারি ব্রঙ্কাসের মধ্যে কি থাকতেছে ইরেগুলার প্লেট অফ বা ইরেগুলার পিস অফ হাইলিং কার্টিলেজ। এই কথাগুলো আমরা বলতে পারি। এবং রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে দে গিভ রাইজ টু এলভিওলার ডাক্ট অ্যান্ড নিউমারাস এলভিওলাই। যতগুলো পয়েন্ট তোমাদের মনে রাখতে পারো, এবং আসলে এটা হচ্ছে তুমি পয়েন্টস যতগুলো তুমি দেখবা স্লাইডের মধ্যে ছবির মধ্যে দেখবা, এই ছবিগুলো যত বেশি দেখবা এই পয়েন্টগুলো তত বেশি তোমার মাথার মধ্যে সেফ থাকবে। শুধু আসলে মুখস্থ করার ব্যাপার না, এগুলা দেখে যদি বুঝে নিতে পারো তাহলে তখন ছবি দেখার সাথে সাথে এই পয়েন্টগুলো তোমার মাথায় অটোমেটিকলি স্ট্রাইক করবে। তাহলে বোঝার ব্যাপারটা অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। এবং মাঝখানে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ব্রঙ্কিওল দেখা যাচ্ছে, পালমোনারি ব্লাড ভেসেল দেখা যায়। তাহলে আমরা পরের স্লাইডে যাই। খুবই সুন্দর একটা স্লাইড দেখতে পাচ্ছি আমরা মাইক্রোস্কোপের নিচে এরকম দেখতে পাচ্ছি। এই স্লাইডটায় দিস আর দ্য মিউকোসাল ফোল্ড। এই যে ব্যাপারটা পুরো ব্যাপারটা হচ্ছে এই গোল জিনিসটা হচ্ছে স্ট্রাকচার হচ্ছে ব্রঙ্কাস, ইন্ট্রা পালমোনারি ব্রঙ্কাস, লাংয়ের ভিতরে আছে। দিস ইজ এ স্লাইড অফ লাং। আর এই যে আমরা গোল গোল হানিকম অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি স্পেসগুলা, দিস আর দ্য এলভিওলাই। এখানে লেবেলিং করাই আছে তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে তোমরা ব্রঙ্কাসের বাইরে যেটা দেখতে পাচ্ছ স্মুথ মাসল। এবং দিস ইজ দ্য মিউকোসাল ফোল্ড অফ দ্য ব্রঙ্কাস। এবং লাইনিং এপিথেলিয়াম আমরা পাবো, আমরা জানি যে এদিকে কন্ট্যাক্টিং পোর্শনে শেষের পোর্শন ছাড়া লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সবগুলোর সিউডোস্ট্রেটিফাইড সিলিডোকলামনার এপিথেলিয়াম। সিউডোস্ট্রেটিফাইড সিলিডোকলামনার এপিথেলিয়াম একটাই লেয়ার থাকবে, দেখতে মনে হবে স্ট্রেটিফাইড, সিলিয়া থাকবে এবং সেলগুলো কলামের মতো থাকবে, কলামনার সেল, কলামনার শেপ। আমরা ডান দিকের ছবিতে দেখতে পাচ্ছি এখানে সিউডোস্ট্রেটিফাইড সিলিডে কলামনার এপিথেলিয়ামটা আরও ম্যাগনিফিকেশনে হাইয়ার ম্যাগনিফিকেশনে পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে সিলিয়াগুলা, অ্যান্ড দিস ইজ দ্য মিউকোসাল ফোল্ড। এই মিউকোসাল ফোল্ডগুলো দেখা যাচ্ছে, সেলের নিউক্লিয়াসগুলো দেখা যাচ্ছে। এখানে এক এক লেভেলে আছে, সেই জন্য এখানে বলতেছি আমরা সিউডোস্ট্রেটিফাইড। আশা করি ব্যাপারগুলো পরিষ্কার। আমরা থিক ওয়াল স্ট্রাকচার এখানে পাবো পালমোনারি আর্টারি। আমরা জানি হাইলাম দিয়ে পালমোনারি আর্টারিটা ঢুকে এবং পালমোনারি ভেইনটা বের হয়ে আসে। আর পালমোনারি ভেইন আমরা থিন ওয়াল স্ট্রাকচারটা পাবো। এখানে সেকশনে খুব সুন্দর সবগুলো স্ট্রাকচার দেখা যাচ্ছে। আর এখানে আমরা অ্যাডভেন্টিসা দেখতে পাচ্ছি, বাইরে কানেক্টিভ টিস্যু লেয়ার। আর এখানে আমরা লিম্ফ নোডও পাবো, লিম্ফেটিক নোডুল পাওয়া যায়। তাহলে এই স্ট্রাকচারগুলো এই ফিচারগুলো আমাদের মাথার মধ্যে সেট করবো, এগুলো আমরা জানবো বুঝবো। তাহলে আমাদেরকে যে কোনো স্লাইডে দেওয়া হোক না কেন আমরা লাংয়ের স্লাইড আমরা মাইক্রোস্কোপের নিচে ফোকাস করার সাথে সাথেই আমরা এই ফিচারগুলো দেখেই আমাদের বুঝতে পারবো যে এটা একটা লাংয়ের স্লাইড, আমাদের বুঝতে দেরি হবে না। এইটা আমি আরেকটা স্লাইড তোমাদের নিয়ে আসছি মাইক্রোস্কোপের নিচে এরকম দেখতে একটা স্লাইড, লাংয়ের স্লাইড, খুবই পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে আমি তোমাদের মার্ক করে দেখাই, তোমরা নিশ্চয়ই বুঝে ফেলছো অলরেডি। এটা হচ্ছে অবশ্যই একটা লাংয়ের স্লাইড এবং দিস আর দ্য এলভিওলাই, হানিকম অ্যাপিয়ারেন্স শো করতেছে। ঠিক আছে, এলভিওলাই দেখতে পারবো আমরা যখন ম্যাগনিফাই করবো, আমরা এলভিওলার সেলগুলো দেখা যায় এবং ইন্টারভিওলার সেপ্টাম দেখা যায়। তো এলভিওলাইটা দেখেই আমরা একটা স্লাইড চিনতে পারি। এটা একটু ম্যাগনিফাই করা স্লাইডের। এবং আমরা এখানে ব্রঙ্কিওল দেখতে পাচ্ছি, এখানে যেহেতু কোনো কার্টিলেজ নাই তো এগুলো আমরা এই যে রাউন্ডেড শেপ স্ট্রাকচারটা আমরা
ব্রঙ্কিওল দেখতে পাচ্ছি, এবং দিজ আর দ্য অ্যালভিওলাই, দিজ আর দ্য sac like evagination from the respiratory bronchioles, alveolar duct and alveolar sac. এই অ্যালভিওলগুলো আসলে লাংয়ের পেরেনকিমা ফর্ম করতেছে, এবং এই লাংয়ের স্পঞ্জি স্ট্রাকচারের জন্য এই অ্যালভিওলাইগুলোই রেসপন্সিবল। আমরা অ্যালভিওলাই নিয়ে ফার্দার পরবর্তীতে আরও ডিসকাস করার চেষ্টা করব ইনশাল্লাহ। অ্যালভিওলার সেলগুলো আমাদের জানা থাকতে হবে, 3 ধরনের সেল থাকে। এখানে একটা স্লাইড, যদিও এটা পরিষ্কার না, কিন্তু এখানে আমরা এই অ্যালভিওলাইগুলা একটু ভালো করে দেখলে বুঝতে পারবো। এখানে অ্যালভিওলাস বা অ্যালভিওলাইগুলো আমরা এখানে দেখতে পাবো। এটা স্লাইডটা পরিষ্কার না। এখানে আমরা ম্যাগনিফাইড পোর্শন দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাস। এখানে ব্রঙ্কাস বলতেছি কারণ এখানে ইরেগুলার প্লেটস অফ হায়ালিন কার্টিলেজ আমরা দেখতে পাচ্ছি। হিয়ার ইজ অ্যানাদার ইরেগুলার প্লেট অফ হায়ালিন কার্টিলেজ। এখানে আমরা আরেকটা ইরেগুলার প্লেট অফ হায়ালিন কার্টিলেজ পাচ্ছি। আর এখানে আমরা একটু আগে তোমাদের ছবিতে সুন্দর পরিষ্কার ছবিতে দেখাইছিলাম লুমেনটা। তো এটা একটা ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাস, মিউকোসাল ফোল্ডগুলো দেখা যাচ্ছে। দিস ইজ দ্য লুমেন। আর এখানে আমরা অ্যালভিওলাই দেখতে পাচ্ছি পরিষ্কার, এটাতে একটু ভালো দেখা যাচ্ছে। এখানে আমরা 10x ম্যাগনিফিকেশনে এখন দেখতে পাচ্ছি অ্যালভিওলাইগুলা এখানে আবার দেখানো হয়েছে, এবং ব্রঙ্কাসের একটা পোর্শন দেখা যাচ্ছে এখানে। এখানে আমরা হায়ালিন কার্টিলেজ দেখতে পাচ্ছি, ইরেগুলার প্লেট অফ হায়ালিন কার্টিলেজ, এবং হায়ালিন কার্টিলেজের ভিতরে যে সেলগুলো দেখা যাচ্ছে আইসোজেনাস গ্রুপ অফ কন্ড্রোসাইট, পেরিকন্ড্রিয়াম থাকতেছে হায়ালিন কার্টিলেজের। আউটার কাভারিং অফ দ্য হায়ালিন কার্টিলেজ ইজ পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়াম থাকবে। এখানে আমরা ব্রঙ্কিওল দেখতে পাচ্ছি। সো এই ছবিতেও দিস ইজ দ্য ব্রঙ্কিওল। এখানেও ব্রঙ্কিওল দেখা যাচ্ছে। এগুলো ব্লাড ভেসেলস, পিঙ্ক কালারের। এগুলো আমরা ব্লুইশ পার্পল কালারে দেখতে পাচ্ছি, এবং এটা পিঙ্ক কালারের ব্লাড ভেসেল দেখা যাচ্ছে অ্যালভিওলাই। এই ছবিতেও। তো যত বেশি আমরা দেখব ততই আমাদের জন্য স্লাইডগুলো চেনা সহজ হবে। অ্যালভিওলাই, ব্লাড ভেসেল, অ্যালভিওলাই এবং টার্মিনাল ব্রঙ্কিওল। আমরা লাইনিং পেছিলাম অলরেডি পড়ে ফেলছি। এখানে আমরা ব্রঙ্কাস দেখতে পাচ্ছি। ব্রঙ্কাস যেহেতু কার্টিলেজ থাকবে, এখানে কার্টিলেজ শো করতেছে। আর এখানে ব্রঙ্কিওল দেখা যাচ্ছে, এখানে কোনো কার্টিলেজ নাই। Here is the pulmonary vein, pulmonary artery, and here is the alveolar sac. এই ছবিতে দেখতে পাচ্ছি আমরা অ্যালভিওলাইর 3 ধরনের সেলই দেখা যাচ্ছে। আমরা জানি অ্যালভিওলাইর 3 ধরনের সেল থাকে। টাইপ 1 নিউমোসাইট, দ্যাট ইজ টাইপ 1 অ্যালভিওলার সেল, সিম্পল স্কোয়ামাস সেল, টাইপ 2 অ্যালভিওলার সেল, টাইপ 2 নিউমোসাইট, সেপ্টাল সেলও বলা হয়, এবং অ্যালভিওলার ম্যাক্রোফেজ বা ডাস্ট সেল। এই সেলগুলো নিয়ে একটু কথা বলি, এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষা জিজ্ঞেস করা, ভাইভাতে জিজ্ঞেস করা হয়, লাঙের ভিতরে ধরা পড়া বলা হয়, হিস্টোরিতেও অবশ্যই প্রশ্ন করা হয়। যেহেতু এগুলো হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, টাইপ 1 অ্যালভিওলার সেলটা আসলে এটা সিম্পল স্কোয়ামাস সেল, এবং এটা কাভার করে 95% অ্যালভিওলার সারফেসকে ইন ভেরি ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য এন্ডোথেলিয়াল লাইনিং অফ পালমোনারি ক্যাপিলারি। তারা পালমোনারি ক্যাপিলারি এন্ডোথেলিয়াল লাইনিংয়ের সাথে কাছাকাছি থাকে, এবং তাদের কাজ হচ্ছে গ্যাসিয়াস অ্যাকশনকে ফ্যাসিলিটেট করা এবং ব্লাড এয়ার ব্যারিয়ারে অ্যালভিওলার সাইটটাকে মেনটেন করা। এই ছিল টাইপ 1 অ্যালভিওলার সেল। এখন আসি টাইপ 2 অ্যালভিওলার সেল, দ্যাট ইজ টাইপ 2 নিউমোসাইট। এটা টাইপ 2 অ্যালভিওলার সেল কিউবোইডাল সেল, 5% এরা কাভার করতেছে অ্যালভিওলার সারফেসকে, এবং এই টাইপ 2 অ্যালভিওলার সেলের মধ্যে ল্যামেলার বডি থাকে। এগুলা ফর্মি একটা অ্যাপিয়ারেন্স দেয় সাইটোপ্লাজমের মধ্যে, এবং ফাংশনটা আমাদের জানা থাকতে হবে। এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। টাইপ 2 সেল তোমরা জানো দে সিনথেসাইজ অ্যান্ড সিক্রেট পালমোনারি সারফেক্টেন্ট। আর এই সারফেক্টেন্টের কাজ হচ্ছে রিডাকশন অফ সারফেস টেনশন, সারফেস টেনশন কমাবে। আর সারফেস টেনশন কমানোর কারণে এটা কি করতেছে, প্রিভেন্ট করতেছে কলাপস অফ দ্য লাং। ইট প্রিভেন্ট দ্য কলাপস অফ দ্য লাং। তো কোনো বাতাসে মনে করো তোমাদের পলিথিনের ব্যাগ বা কোনো বোতল
তার ভিতরে বাতাস আছে, যখন আমরা চাপ দিয়ে ধরবো তখন দেখা যাবে এটা চুপসে যায়, কারণ বাতাসটা বের হয়ে চলে আসতেছে। লাংসের ভিতরে বাতাস থাকতেছে, কিন্তু যখন এটা বাতাসটা বের হয়ে আসতেছে কিন্তু লাংটা কি করতেছে না, চুপসে যাচ্ছে না। এটাই হচ্ছে কলাপস। তো এটা চুপসে যাচ্ছে না বিকজ অফ দি সারফেক্টেন্ট। সারফেস টেনশনটা সে কমাচ্ছে এবং আলটিমেটলি প্রিভেন্ট করতেছে কলাপস অফ দ্য লাং। তো যদি লাং কলাপস করে, সারফেক্টেন্ট যদি কম রিলিজ হয়, ইনসাফিসিয়েন্সি অফ সারফেক্টেন্টের কারণে আলটিমেটলি একটা সিনড্রোম ডেভেলপ করবে। এটা জন্মের সময় এটা দেখা যায়। এই সিনড্রোমের নাম হচ্ছে ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা IRDS, আমরা সংক্ষেপে বলতে পারি। তার একটা নাম হচ্ছে হায়ালিন মেমব্রেন ডিজিজ। এটা তোমাদের প্রায় রিটেন পরীক্ষায় আসে, ভাইবা তো জিজ্ঞেস করা হয়। তাহলে আমরা টাইপ 2 সেল সম্বন্ধে জানলাম। এখন আমরা চলে আসি এলভিওলার ম্যাক্রোফেজ বা ডাস্ট সেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এলভিওলার ম্যাক্রোফেজ, ডাস্ট সেল, এগুলো হচ্ছে লার্জ এবং রাউন্ডেড সেল। এগুলো এলভিওলাতে পাওয়া যায় এবং এলভিওলার সেপ্টা ইন্টার এলভিওলার সেপ্টামে পাওয়া যায়। তারা ব্লাড মনোসাইট থেকে ডেরাইভ করে, আর এরা তাদের আসলে কন্টেন্ট থাকতেছে ডাস্ট এবং কার্বন পার্টিকেল, এই জন্যই তাদেরকে বলা হয় এলভিওলার ডাস্ট সেল। ঠিক আছে, এই এলভিওলার ম্যাক্রোফেজের কাজ হচ্ছে তারা এলভিওলাকে পরিষ্কার রাখে, দে কিপ দ্য এলভিওলাই ক্লিন অফ ইনভেডিং মাইক্রো অর্গানিজম অ্যান্ড ইনহেলড ফরেন পার্টিকলস বাই ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে তারা মাইক্রো অর্গানিজম এবং ইনহেলড ফরেন পার্টিকেল রিমুভ করে থাকে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি এলভিওলাইড। আমরা কিছু কথাবার্তা বললাম, সেলগুলা সম্বন্ধে জানলাম, সেলগুলা ফাংশন সম্বন্ধে জানলাম, এতটুকু তোমাদের বুঝতে হবে। এই ছবিটা আমি তোমাদের আগেও দেখাইছি একবার, ইন্টারপালমোনারি ব্রঙ্কাসের। আমি বলছিলাম তোমাদের এখানে হাইলিং কার্টিলেজের প্লেটগুলো ইরেগুলার প্লেট অফ হাইলিং কার্টিলেজ, এই জিনিসটা এখানে আবার দেখে নাও। এটা আমরা তাহলে লাংয়ের স্লাইডের মধ্যে আমরা ইন্টারপালমোনারি ব্রঙ্কাস পাবো, পাইলে আমরা এইভাবে তার স্ট্রাকচারটা এরকম থাকে। মিউকোসা, লাইনিং এপিথেলিয়াম, সিডোস্টেটিক সিলিয়ার কলামের এপিথেলিয়াম, লাইনিং এর পরেই ল্যামিনার প্রোপিয়া থাকবে, কানেক্টিভ টিস্যু লেয়ার। দেন আমরা পাবো সাবমিউকোসা। এই সাবমিউকোসার মধ্যে আমরা এই গ্ল্যান্ডগুলো দেখতে পাচ্ছি, এবং তারপরেই আমরা পাবো ফাইব্রোমাস্কুলার লেয়ার। এখানে হাইলিং কার্টিলেজ থাকবে, স্মুথ মাসল থাকবে, পরে পাবো আমরা অ্যাডভেন্টিসিয়া। এখানে খেয়াল করো ট্রান্সভার্স সেকশন অফ ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওলের এই সেকশনের মধ্যে কোনো গ্ল্যান্ড নাই, দেখো আমি আগেই বলছিলাম, এবং এখানে সাইজটা ছোট থাকবে, লেস দেন 1 মিলিমিটার ডায়ামিটার থাকবে। আর এখানে আর যেটা দেখতে হবে, কোনো কার্টিলেজ নাই, কোনো গ্ল্যান্ড নেই, কোনো কার্টিলেজ নেই। ছবিতে কোনো গ্ল্যান্ড কার্টিলেজ পাচ্ছ না। লাইনিং এপিথেলিয়াম দেখতে পাচ্ছ এখানে কিউবয়েডাল সিলেটেড, সিম্পল সিলেটেড কিউবয়েডাল এপিথেলিয়াম এখানে ব্রঙ্কিওলের ক্ষেত্রে থাকবে। ল্যামিনার প্রোপিয়া থাকবে যথারীতি, এবং স্মুথ মাসলের পরিমাণটা এখানে একটু বেশি থাকবে। রেসপিরেটরি ব্রঙ্কিওলের ক্ষেত্রে দেখো এখান থেকে অ্যারাইজ করতেছে এলভিওলাস, এবং এখানে স্মুথ মাসল থাকতেছে, এপিথেলিয়াম থাকবে। তোমরা জানো আমি আগেই বলছি, এখানে রেসপিরেটরি ব্রঙ্কিওল হচ্ছে রেসপিরেটরি পোর্শনের প্রথম অংশ। রেসপিরেটরি ব্রঙ্কিওল পরেই এই রেসপিরেটরি ব্রঙ্কিওল দিয়ে শুরু হচ্ছে তোমাদের রেসপিরেটরি লাংয়ের রেসপিরেটরি পোর্শন, রেসপিরেটরি ব্রঙ্কিওল, দেন এলভিওলার ডাক্ট, এলভিওলার সেক, দেন এলভিওলাই। রেসপিরেটরি ব্রঙ্কিওল লাইন এপিথেলিয়াম হচ্ছে সিম্পল সিলেটেড কিউবয়েডাল এপিথেলিয়াম এবং ক্লারাসেল থাকবে। এলভিওলার ডাক্ট এবং এলভিওলার সেকের হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, এবং আলটিমেটলি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম হচ্ছে এলভিওলাইট। তাহলে সেলের সাইজগুলো কিন্তু বড় থেকে ধীরে ধীরে যত সামনে যাবে তত সে ছোট হবে। আমি ছবিতে তোমাদের দেখায় দিই একটু। এখানে মনে করো আমি তোমাদের একটা কলামনার সেল, একটা সেল দিলাম, একটা সেলের নিউক্লিয়াস দিলাম, এবং সিলিয়া আছে। তো এই সেলটা কলামনার, যখন এটা সাইজে ছোট হবে তখন এটা হয়ে গেল কিউব আকারের কিউবয়েডাল সেল, এবং যখন আরও ছোট হবে তখন এটা ফ্ল্যাটেন্ড সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম নিউক্লিয়াস থাকবে। এটা হচ্ছে এলভিওলাইতে পাবো আমরা। আশা করি ব্যাপারগুলো তোমাদের কাছে পরিষ্কার। এখানে আমরা ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছি একটা এলভিওলাই ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াল লাইনিং, দিস ইজ দ্য সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে লেরিনজাইটিস, ব্রঙ্কাইটিস, সাইনোসাইটিস, নিউমোনিয়া এই টার্মগুলা তোমাদের বলছিলাম।
আজকের ভিডিওতে ক্লিনিক্যাল অ্যানাটমি রিলেটেড কয়েকটা টার্ম, এরকম নতুন কিছু টার্ম তোমাদেরকে জানাবো। তোমরা সিওপিডির নাম হয়তো শুনে থাকছো, যে সিওপিডি। এই সিওপিডি মানে কি? সিওপিডি মানে হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা একটা প্রোগ্রেসিভ ইনফ্ল্যামেটরি কন্ডিশন লোয়ার এয়ারওয়ের, এর মধ্যে বোথ এমফাইসিমা এবং ক্রনিক ব্রঙ্কাইটিস থাকতেছে। তো আমি এখানে আর ডিটেলসে যাচ্ছি না। এই সিওপিডি মানে এয়ার ওয়ে অবস্ট্রাকশনের কারণেই এই সিওপিডি ডেভেলপ করতেছে, এবং সিওপিডিটা সাধারণত যারা ক্রনিক স্মোকার, সিগারেট স্মোকিং একটা মোস্ট কমন কজ এই সিওপিডির, তাদের ক্ষেত্রে ডেভেলপ করে। আর আরেকটা টার্ম তোমরা সবসময় এটা জানো, বাংলায় হাঁপানি বলে, দিস ইজ দ্য এজমা। সো এজমা এটা একটা কমন ডিসঅর্ডার। ইট ইজ প্রডিউসড বাই ক্রনিক ইনফ্লামেশন উইদিন দ্য ব্রঙ্কিয়াল ট্রি অফ দ্য লাং। লাংয়ের ব্রঙ্কিয়াল ট্রির মধ্যে ক্রনিক ইনফ্লামেশনের কারণে এই এজমাটা ডেভেলপ করে। এক্ষেত্রে ব্রঙ্কোস্পাজম হয়, ব্রঙ্কিওলগুলো যে স্মুথ মাসল তোমাদের দেখাইছিলাম ছবিতে, এই ব্রঙ্কিওলের স্মুথ মাসলগুলো কনস্ট্রিকশন হওয়ার কারণে আলটিমেটলি ব্রঙ্কোস্পাজম হবে, এবং পেশেন্টের শ্বাসকষ্টের মতো হবে, কাশি হবে, এবং শ্বাস নিতে কষ্ট হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস বলি, এবং হুইজিং হবে, একটা শব্দ শোনা যায়। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, আমরা ব্রঙ্কোডাইলেটর এজেন্ট দিয়ে থাকি, সালবিউটামল তাদের মধ্যে একটি। এই ছিল অ্যাজমা। এখন চলে আসি আমরা লাং ক্যান্সারে। লাং ক্যান্সার ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ফর্ম অফ ক্যান্সার। সেই জন্য এটা সম্বন্ধে আমার জানা দরকার। বিশেষ করে আমরা হিস্টোলজি কীভাবে ইন্টারেস্টিং করতে পারি তারই একটা এক্সাম্পল এখানে আমরা বুঝতে পারবো। আমরা জানি যে এলভিওলার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে স্কোয়ামাস, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। সেই ক্ষেত্রে স্কোয়ামাস সেল কার্সিনোমা, এসসিসি, এই স্কোয়ামাস সেল কার্সিনোমাটা এটা স্মোকিংয়ের সাথে খুবই রিলেটেড। স্মোকারদের ক্ষেত্রে স্কোয়ামাস সেল কার্সিনোমাটা বেশি হয়। তো এটা এপিথেলিয়াল সেল কার্সিনোমা, সেগমেন্টাল ব্রঙ্কাই থেকে ডেভেলপ করে, সেই জন্য তার নাম হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এছাড়াও আমরা লাং কার্সিনোমা বলতে গেলে আমাদের বলতে হবে এডিনো কার্সিনোমা। এডিনো কার্সিনোমা ইউজুয়ালি এটা এরাইজ করতেছে এপিথেলিয়াল সেল ব্রঙ্কিওলের এবং এলভিওলাইয়ের। এলভিওলাই এবং ব্রঙ্কিওল এপিথেলিয়াল সেল থেকে এডিনো কার্সিনোমা ডেভেলপ করতেছে। এটা হচ্ছে মোস্ট কমন লাং ক্যান্সার ইন কেস অফ নন স্মোকার। যারা স্মোকিং করে না তাদের ক্ষেত্রে এডিনো কার্সিনোমাটা মোস্ট কমন। এবং আরেকটা টাইপ, দিস ইজ দ্য এসসিসি, দিস ইজ অলসো এসসিসি, স্মল সেল কার্সিনোমা। এরা এরাইজ করতেছে ব্রঙ্কিয়াল রেসপিরেটরি এপিথেলিয়াম থেকে, এবং এটা হচ্ছে লেস কমন কিন্তু হাইলি মেলিগন্যান্ট ফর্ম অফ লাং ক্যান্সার। তাহলে লাং ক্যান্সার সম্বন্ধে আমরা জানলাম কোনটা স্মোকারদের হচ্ছে, কোনটা নন স্মোকারদের হয়। পাশাপাশি আমরা একটা ক্লিনিক্যাল কন্ডিশন সবাই জানি যে প্লুরাল ক্যাভিটিতে যদি অ্যাকুমুলেশন অফ ফ্লুইড হয়, সেক্ষেত্রে আমরা বলি প্লুরাল ইফিউশন। তাহলে প্লুরাল ইনফ্লামেশনকে আমরা বলবো প্লুরাইটিস বা প্লুরেসি। রাইট লাংয়ে আমরা জানি ইনফ্লামেশন বেশি হয়, কারণ রাইট ব্রঙ্কাসটা থাকবে শর্টার, ওয়াইডার এবং ভার্টিক্যাল। তাহলে মোটামুটি এই ছিল লাং অ্যান্ড প্লুরাল রিলেটেড কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি, তোমাদের টার্ম, তোমাদের যেগুলো আমি চেষ্টা করলাম এখানের মধ্যে লাং ক্যান্সারের মধ্যে এবং এই ডিজিজগুলো থেকে অ্যাজমা, সিওপিডি হিস্টোলজির সাথে কোরিলেট করার। এরকম কোরিলেট করে পড়লে আশা করি তোমাদের পড়াগুলো স্থায়িত্ব আরও বাড়বে এবং বেশি দিন মনে থাকবে, এবং অবশ্যই তোমাদের ইন্টারেস্ট গ্রো করবে হিস্টোলজির প্রতি। তাহলে এই ছিল আজকের লাংয়ের লাকি স্লাইডের বা লাংয়ের হিস্টোলজি নিয়ে ডিসকাশন। আশা করি এই ভিডিওটা তোমাদের হিস্টোলজি পরীক্ষার তোমাদের লাকি স্লাইডে লাংয়ের স্লাইডটা মাইক্রোস্কোপের নিচে লাগিয়ে ফোকাস করার পরে চেনার জন্য অনেক সহায়ক হবে, এবং স্ট্রাকচারটা তোমাদের এখন বোধগম্য হবে। এই ছবিগুলো বেশি বেশি করে দেখবা, বেশি বেশি প্র্যাকটিস করবা। অবশ্যই কলেজে গিয়ে বেশি বেশি স্লাইডগুলো দেখার চেষ্টা করবা, ছবিগুলো দেখবা, লেবেলিং দেখবা ইনশাল্লাহ, আর বারবার আঁকা প্র্যাকটিস করবা, তাহলে ছবিগুলো সুন্দর হবে। কালারিং করবা। তোমাদের সবার জন্য শুভকামনা। আমি চেষ্টা করব নিয়মিতভাবে তোমাদের হিস্টোলজি স্লাইডগুলো এই ছোটো ছোটো ভিডিও আকারে আপলোড করার। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।